প্যারিসে নাগরিক সংবর্ধনায় বিএনপির জ্বালাও পোড়াওয়ের সমালোচনায় প্রধানমন্ত্রী বললেন, দেশের উন্নয়নে বাধা দেয়াই দলটির কাজ। প্রায় ৩-৪ হাজার গাড়ি পুড়িয়েছে, আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। যত রকমের ধ্বংসাত্মক কাজ থাকে এই বিএনপি সেইগুলি সবসময় করেছে। কাজে এই ধ্বংস করাটাই ছিল তাদের একমাত্র কাজ। রাজনৈতিক অবস্থান নিয়ে কাদের ফখরুলের পাল্টাপাল্টি বক্তব্য। পদত্যাগ করেন, সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খুঁজে পাচ্ছেন না। এই আগুন নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জীবিত হতাশার আগুন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 6 দিন পর আবারও হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের পরামর্শে রাজধানীর এভার কেয়ারে ভর্তি। রাত পোহালেই শুরু এসএসসি পরীক্ষা। নির্দিষ্ট দূরত্বে আসন বিন্যাস, মাস্ক পরা সহ মানতে হবে স্বাস্থ্যবিধি। প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা। ধর্ষণের 72 ঘণ্টা পর মামলা না নেয়ার পর্যবেক্ষণ অসাংবিধানিক। বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাল প্রধান বিচারপতিকে চিঠি দেবেন আইনমন্ত্রী। বিএনপির জ্বালাও পোড়াওয়ের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নে বাধা দেয়াই দলটির কাজ। শনিবার ফ্রান্সে স্থানীয় সময় সকালে প্রবাসী নাগরিকদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় মামলার আসামি তারেক বিদেশে পালিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়ের রিপোর্ট। 14 দিনের ইউরোপ সফরের শেষ দিন শুক্রবার সকালে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আমাদের প্রচেষ্টা চালাই। করোনার বাস্তবতায় প্যারিসের একটি হোটেল থেকে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হন এই সংবর্ধনায়। এই দেশের মাটিতে ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে এই সভায় শেখ হাসিনা বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপি তো বটেই, সামরিক শাসকরাও দেশের মানুষকে কিছুই দিতে পারেনি। ক্ষমতাকে যারা ভোগের বস্তুতে পরিণত করেছিল, নিজেদের ভাগ্য করেছে। সাধারণ মানুষ যে দরিদ্র, সেই দরিদ্র, যে অন্ধকার, সেই অন্ধকারই ছিল। কারণ মিলিটারি ডিক্টেটররা কথা বলে ভালো, অনেক বড় বড় কথা বলে, রাজনীতিবিদদের গালি দিয়ে ক্ষমতায় আসে, উর্দি পরে ক্ষমতায় এসে আবার নিজেরাও উর্দি খুলে রাজনীতিবিদ হয়ে যায়, কিন্তু দেশের জন্য কল্যাণ করার জন্য মতো কিছুই করতে পারে না। শুধু দেশে কেন, নিজেদের যেখান থেকে তারা এসছে ক্ষমতায়, সেই সেনাবাহিনীও যদি আমরা ধরি বা বিমান বাহিনীও ধরি, একটারও কোনো উন্নতি তারা করেনি, শুধু নিজেদের ভাগ্য করেছে, এটা ঠিক। যত রকমের ধ্বংসাত্মক কাজ থাকে এই বিএনপি সেইগুলি সবসময় করেছে। ষড়যন্ত্র আর বৈরিতা মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, তারেক জিয়া বিদেশে বসেও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তারেক জিয়া সাজাপ্রাপ্ত আসামি। এখন সে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফিউজিটিভ হিসেবে বাইরে বসে দেশের ভিতরে এখনও তার চক্রান্ত শেষ হচ্ছে না, সেই চক্রান্ত সে চালিয়ে যাচ্ছে। যাও, আমরা এই সব চক্রান্ত মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বিএনপি শুধু ধ্বংস করে গেলেও আওয়ামী লীগ দেশের মানুষকে সঙ্গে নিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আজকে বাংলাদেশের মানুষ যেখানে যাচ্ছে সম্মান পাচ্ছে, সেই সম্মানটা আগে ছিল না, সেই সম্মানটা আমরা অর্জন করতে পেরেছি। আমাদের প্রবৃদ্ধি আমরা 8 ভাগের উপরে তুলতে সক্ষম হয়েছিলাম। যদি এই করোনা নামে এই মহামারী দেখা না দিত, তাহলে আজকে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। প্রবাসী বাংলাদেশিদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বানও জানান সরকার প্রধান শেখ হাসিনা। নিজের ভাগ্য করা না বা নিজের সন্তানের ভাগ্য করা না, আমার লাখো সন্তান, লাখো মানুষের, আমার দেশের মানুষ, তাদের ভাগ্য করা, এটাই ছিল আমাদের লক্ষ্য। দেবাশিস রায়, সময় সংবাদ। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সহকর্মী দেবাশিস রায়, যাচ্ছি তার কাছে। দেবাশিস, আপনাকে স্বাগত জানাচ্ছি। দেবাশিস, মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর দীর্ঘ সময়ের সফরে দেশের বাইরে রইলেন এবং তিনি যুক্তরাজ্য সহ ফ্রান্সে সফর করলেন। তার এই পুরো সফরকালীন সময়ে আসলে বাংলাদেশের প্রাপ্তি কিংবা বিশ্ব দরবারে বাংলাদেশের ভূমিকা কী, এবং এই সফরের যদি বিস্তারিত তথ্য আমাদেরকে জানাতেন।
জাফর, আপনাকে ধন্যবাদ। এবারের যে প্রধানমন্ত্রীর সফর 31 অক্টোবর থেকে শুরু হয়েছে, অর্থাৎ সেটি এখনো চলমান বলা চলে, কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর অল্প কিছুক্ষণ পরেই ফ্রান্সের প্যারিস ত্যাগ করবেন এবং বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন এবং আগামীকাল সকালেই অর্থাৎ সকাল 7টায় তার ঢাকায় পৌঁছে যাওয়ার কথা। অবতরণের সূচি আমরা সবশেষ যেটি পেয়েছি সেটি অনুযায়ী সেটিই বলা চলে। ত্রিদেশীয় সফর যদি বলা হয় তাহলেও খুব একটা ভুল হবে না। আমরা এই সফরটিকে বলছি ইউরোপ সফর। এই যে 14 দিনের ইউরোপ সফর, এই 14 দিনের ইউরোপ সফরকে আমরা যদি দেখি তাহলে কিন্তু শুরুটা হয়েছিল স্কটল্যান্ড থেকে, অর্থাৎ যুক্তরাজ্যের স্কটল্যান্ডে আমরা দেখেছি যে 31 অক্টোবর থেকে তিনি যাত্রা শুরু করেন এবং 1 নভেম্বর থেকে 3 নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডে যে জলবায়ু সম্মেলনের COP26-এর আসর বসেছিল তিনি সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। 3 নভেম্বর থেকে 9 নভেম্বর পর্যন্ত তিনি দ্বিপক্ষীয় সফরে ছিলেন লন্ডনে অর্থাৎ যুক্তরাজ্যে, এবং 9 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত আজ পর্যন্ত কিন্তু তার সফর চলছে দ্বিপক্ষীয় এবং রাষ্ট্রীয় সফর যদি আমরা বলি তাহলে সেটি ফ্রান্সের প্যারিসে। এই যে 3 জায়গার যে সফর, এই 3 জায়গার সফরে কিন্তু নানান ধরনের তাৎপর্য কিন্তু বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই। সেখানে লক্ষ্য করা যায় যে স্কটল্যান্ডে যে জলবায়ু সম্মেলন হয়েছে সেই সম্মেলনেও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিভিএফ অর্থাৎ ক্লাইমেট ভালনারেবল গ্রুপ, যেটি সেই ভালনারেবল ফোরাম, সেই সিভিএফ এর চেয়ারপারসনে কিন্তু বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা। তিনি শুধুমাত্র বাংলাদেশের কথাই যে বলেছেন সেটি নয়, এই সিভিএফ দেশগুলো অর্থাৎ জলবায়ু সংকটের ভুক্তভোগী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো কিভাবে উত্তরণ ঘটতে পারে সেটিরও কিন্তু জোরালো ভূমিকা রেখেছেন এই স্কটল্যান্ডে। আপনাকে জাফর জানিয়ে রাখি যে এবারের যে এই 3টি সফর অর্থাৎ 14 দিনের সফর, এই 14 দিনের সফরে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বড় মিলিয়ে 40টিরও বেশি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এবং আমরা যদি দেখি যে লন্ডনের তার কর্মসূচি, সেই লন্ডনের কর্মসূচির মধ্যেও কিন্তু বলা চলে যে একটা রাজনৈতিক আবহ ছিল। সেই লন্ডনের কর্মসূচির মধ্যে আমরা লক্ষ্য করেছি যে তিনি রাজনৈতিক যে বিষয়গুলো ছিল সেটির পাশাপাশি লন্ডনে যে বাংলাদেশ হাই কমিশন রয়েছে সেই হাই কমিশনের কিন্তু সম্প্রসারিত চ্যান্সেরি ভবন, অর্থাৎ লন্ডনে কিন্তু অর্থাৎ পুরো ইউরোপ জুড়ে কিন্তু বাংলাদেশি অর্থাৎ প্রবাসী বাংলাদেশিদের আনাগোনা দিনকে দিন বাড়ছে। তাদের সেবার ক্ষেত্র সম্প্রসারণের করার জন্যই কিন্তু সেই লন্ডন হাইকমিশনও একটু সম্প্রসারণের যে কর্মসূচি সেটিতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নিয়েছিলেন। আমরা একটু যদি তাকাই আমাদের তথ্যগুলির দিকে তাহলে দেখা যায় যে রাজনৈতিক যে বক্তব্য তিনি সেখানে দিয়েছেন সেটি কিন্তু বেশ তাৎপর্যমূলক। বলা চলে যে আওয়ামী লীগের দিক থেকে সেখানে তিনি প্রশ্ন তুলেছেন যে পলাতক সংবর্ধনায় তাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছিল সেখানে তিনি বলেছিলেন, হ্যাঁ, যে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছিল সেই নাগরিক সংবর্ধনায় তিনি প্রশ্ন তুলেছেন যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক তারেক জিয়া, যিনি মামলার দণ্ডিত আসামি, তিনি কিভাবে তার রাজনৈতিক কর্মসূচিগুলো চালাচ্ছেন এবং একই রকমভাবে তিনি যদি সেখানে নেতৃত্ব দিয়ে থাকেন আর সেখানে তার মা অর্থাৎ বেগম খালেদা জিয়া, যিনি এখন কারান্তরীণ বলা চলে, তিনিও নেতৃত্ব রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন যে এই পলাতক তারেকের অর্থের উৎস কোথায়। একই সঙ্গে সঙ্গে তিনি রাজনৈতিকভাবে প্রশ্ন তুলেছেন, দেশবাসীর কাছে বলার চেষ্টা করেছেন, বিশ্ববাসীর কাছে বলার চেষ্টা করেছেন যে এই দলটির অস্তিত্ব কিভাবে থাকে যাদের নেতৃত্ব আসামি, অর্থাৎ দলের চেয়ারপারসন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দুইজনেই কিন্তু দুই ধরনের মামলায় আসামি। এবং এই বিষয়গুলো কিন্তু তিনি লন্ডন সফরে তুলেছেন এবং লন্ডন সফরে আরেকটি কাজ তিনি করেছেন যে জাতির পিতার যে গোপন দলিল, সেই গোপন দলিলের যে ইংরেজি সংস্করণ সেটি টেইলর অ্যান্ড ফ্রান্সিস ব্রিটিশ একটি প্রকাশনা সংস্থা, সেখান থেকেও কিন্তু এই বইয়ের 7টি খণ্ড তিনি উন্মোচন করেছেন, মোড়ক উন্মোচন করেছেন। এই সব মিলিয়ে আসলে সামাজিক নামে একটা বেঞ্চ স্থাপন করেছেন না, এটি কিন্তু জাতিসংঘে ছিল, এটি কিন্তু যুক্তরাজ্য সফরে নয়, এটি যুক্তরাষ্ট্র সফরে হয়েছিল। মূলত এবারের লন্ডন এবং স্কটল্যান্ডের সফরের মধ্যে কিন্তু স্কটল্যান্ডে জলবায়ু বিষয়ের প্রাধান্য থাকলেও লন্ডন সফরের মধ্যে সামাজিক এবং রাজনৈতিক এমনকি কূটনৈতিক তৎপরতার দিক থেকে কিন্তু শেখ হাসিনার যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো আমরা লক্ষ্য করেছি। এবং আজকে যে ফ্রান্সের একটু আগে আপনারা যে প্রতিবেদনটি দেখলেন সেই প্রতিবেদনে তিনি বলেছেন যে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, এটি স্কটল্যান্ডে এবং লন্ডনেও তিনি বলেছেন যে তারা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে যাতে তারা বিনিয়োগ করেন এবং সেই বিনিয়োগের পরিস্থিতি এখন বাংলাদেশে রয়েছে সেটি নিয়ে আমাদের ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু সেখানকার যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তাদের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন তৈরি করেছেন। আমরা প্রতিবেদনটি দেখে আসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফরের অংশ হিসেবে শেষ দিনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া গণসংবর্ধনায় ভার্চুয়ালি
অংশগ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের নেয়া নানা উন্নয়নের কথা প্রবাসী বাংলাদেশিদের সামনে তুলে ধরেন। একই সাথে একটি গোষ্ঠী দেশের উন্নয়নকে যে বাধাগ্রস্ত করছে সেটিও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদের প্রবাসীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে। আমরা প্রবাসীরা এই আহ্বান সকল প্রবাসীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। বাংলাদেশে নারীর যে শিক্ষার সে অগ্রগতি এত পরিমাণে বেড়ে গেছে যেটা অকল্পনীয়, যেটা আমাদের প্রধানমন্ত্রীর দ্বারাই সম্ভব হয়েছেন। তারা বলেছেন ফ্রান্সে এবারের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিরল সম্মানের অধিকারী হয়েছেন তাতে বাঙালি জাতীয় সম্মানিত বোধ করবে। বাংলাদেশ আর আগের অবস্থানে নাই। বাংলাদেশ এখন পৃথিবীর দৃষ্টি আকর্ষণকারী একটি দেশ। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি শক্ত হাতে আমাদের ইকোনমিকের চাকাটা সচল রেখেছেন। দেশের কল্যাণের পাশাপাশি প্রবাসীদের দেশে বিনিয়োগেরও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের এই বিনিয়োগ দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলেও প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। আপনি যেমনটি বললেন প্রধানমন্ত্রী কম বেশি 40টির বেশি কর্মসূচিতে অংশ নিয়েছেন এই গত 14 দিনে। এর মধ্যে জলবায়ু সম্মেলন দিয়ে তো শুরু করেছিলেন। যদি একটু জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর যেই প্রধান কর্মকাণ্ড কিংবা তার যে প্রধান যেই জায়গাগুলো ছিল সেগুলো একটু আলাপ করতেন। জাফর, আসলে জলবায়ু সংকট বিশ্বব্যাপী একটি কনসার্ন বা একটি দুশ্চিন্তার বিষয়। সেটি নিয়ে আমি আপনাকে আগেও বলেছি যে বাংলাদেশ কিন্তু কার্বন নিঃসরণ কম করেও কার্বন নিঃসরণকারী যে প্রভাবটি পড়ছে সেই প্রভাব কিন্তু বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে। এবং সেই ক্ষেত্রে যদি আমরা একটু তাকিয়ে নিতে চাই, আমরা একটু দেখি যে জলবায়ু সম্মেলনে ঠিক নির্দিষ্টভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন কোন বিষয়গুলো তুলে ধরেছেন। পরিবেশগত প্রভাব বিবেচনায় 10টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশ সরে এসেছে, সেটি তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশ কার্বন নিঃসরণ থেকে সরে আসছে, সেই জায়গাটিতে আসছে। 2041 সালের মধ্যে বাংলাদেশের 40% বিদ্যুতের উৎস হবে নবায়নযোগ্য জ্বালানি, অর্থাৎ ক্লিন এনার্জির দিকে যে বাংলাদেশ হাঁটছে সেই বিষয়টি তিনি উত্থাপন করেছেন। প্রণয়ন করা হচ্ছে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, অর্থাৎ কিভাবে জলবায়ু সহনশীলতা তৈরি করে বাংলাদেশের মানুষ এবং উন্নয়নকে এগিয়ে নেওয়া যায় সেটির জন্য মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান করেছে সরকার, সেটি উল্লেখ করেছেন। এবং বৈশ্বিক সংকট মোকাবেলায় তিনি 4টি প্রস্তাব উত্থাপন করেছেন, যে প্রস্তাবগুলি বিশ্ব নেতারা কিন্তু ভালোভাবে আমলে নিয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি সেটি হচ্ছে ধনী দেশগুলোকে প্রতিশ্রুত অর্থের বরাদ্দর যে দাবি সেটি তিনি জোরালোভাবে তুলেছেন, যে ধনী দেশগুলো অর্থাৎ কার্বন নিঃসরণকারী দেশগুলোর কারণে ক্ষতিপূরণ দেওয়ার কথা, দেশগুলোর যে অবস্থা সেই $100 বার্ষিক অনুদান সেটি যেন নিশ্চিত করা হয়, সেই বিষয়গুলোই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। জলবায়ু সম্মেলন শেষে তো তিনি বরিস জনসনের সাথে সাক্ষাৎ করেছেন, তারপর তিনি ফ্রান্সে আসলেন এবং ফ্রান্সে কিন্তু তিনি একটি সামরিক মানে কি বলে এটাকে এক ধরনের সম্মতিপত্র তারা স্বাক্ষর করেছেন তারা সেখানে আসলে কি হয়েছে ফ্রান্সের কর্মকাণ্ডগুলো? জাফর, আসলে এবারের সফরের প্রত্যেকটি জায়গাতেই যেখানে তিনি গিয়েছেন প্রত্যেকটি জায়গাতেই কিন্তু পার্লামেন্ট অর্থাৎ সেই দেশের যারা সংসদীয় গণতন্ত্র চালায় সেই জায়গাতেও কিন্তু প্রধানমন্ত্রী গিয়েছেন। আমরা প্রথমে বলতে পারি তিনি স্কটিশ পার্লামেন্টে গিয়েছিলেন, স্কটল্যান্ডে তিনি ব্রিটিশ পার্লামেন্টে গিয়েছিলেন এবং সবশেষ তিনি ফ্রেঞ্চ সিনেটেও কিন্তু গিয়েছিলেন। এবং এবারের যে ফ্রান্স সফর সেই ফ্রান্স সফরকে আসলে তাৎপর্যপূর্ণভাবেই দেখতে হবে, কেননা দীর্ঘ 22 বছর পর বাংলাদেশের কোনো সরকার প্রধান রাষ্ট্রীয় এবং দ্বিপক্ষীয় সফরে ফ্রান্সে গিয়েছিলেন এবং ফ্রান্সের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সবগুলো বৈঠক তারা করে এসেছেন। সেক্ষেত্রে ফ্রান্সের সঙ্গে উল্লেখযোগ্য যে বিষয়টি ঘটেছে, দুই কাউন্টার পার্ট অর্থাৎ ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের ফরাসি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের সময় প্রতিরক্ষা সম্মতিপত্র অর্থাৎ লেটার অফ ইন্টেনশন এটি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে অস্ত্র কেনাবেচা থেকে শুরু করে আমাদের সামরিক প্রশিক্ষণ এবং সশস্ত্র বাহিনীর উন্নয়নে ফরাসি থেকে যে সাপোর্টগুলো আসবে, যে সহায়তাগুলো আসবে সেটা এই প্রতিরক্ষা সম্মতিপত্রের মধ্যে রয়েছে এবং সেখানকার মধ্যে তাদের যে অত্যাধুনিক কিছু যুদ্ধাস্ত্র রয়েছে তারা সেগুলোতে কিন্তু বাংলাদেশকে আগ্রহী করার চেষ্টা করেছে। এবং সেখানকার যে বিনিয়োগকারী সংস্থা যারা রয়েছে, ব্যবসায়ীদের সংগঠন ঐতিহাসিক সংগঠন, বাংলাদেশের যেমনটি রয়েছে FBCCI, তেমনি ফ্রান্সের যে সংগঠন মিডেফ, সেই মিডেফের সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন বাংলাদেশে বিনিয়োগের জন্য। এবং একই সঙ্গে কিন্তু সবচেয়ে ব্যতিক্রমী যে কর্মসূচি সেটি হচ্ছে ইউনেস্কোর মতো একটি আন্তর্জাতিক মঞ্চে কিন্তু ইউনেস্কো বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়েছে ক্রিয়েটিভ ইকোনমি অর্থাৎ সৃজনশীল অর্থনীতির উপরে। অর্থাৎ উগান্ডা পেয়েছে, উগান্ডার একটি প্রতিষ্ঠান সেই উগান্ডার মোটিভ ক্রিয়েশনস লিমিটেড এই প্রথমবারের মতো
এই পদকটি পেয়েছেন এবং সেটির ধারাবাহিকতায় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে আরও একটি উল্লেখযোগ্য কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। সেটি হচ্ছে ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে প্যারিসের ইউনেস্কোর সদর দপ্তরে। সেখানে গোটা বিশ্বের মোটা দাগে ২০ জন সরকার এবং রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তার মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সেখানেও তিনি ধনী দেশগুলোকে এই কোভিড পরবর্তী সময়ে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সেটি নিয়ে একটি প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, আমরা প্রতিবেদনটি দেখে আসি। বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির বিকাশ, লালন এবং সুরক্ষায় কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কো পা রাখল প্রতিষ্ঠার ৭৫ বছরে। ঐতিহাসিক এই ক্ষণকে স্মরণীয় করে রাখতে সংস্থাটির পক্ষ থেকে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান। Her Excellency Sheikh Hasina, Prime Minister of Bangladesh. শুক্রবার ইউনেস্কো সদর দপ্তরের এই অনুষ্ঠানে সংস্থাটির মহাসচিব আঁদ্রে আজুলের আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ উপস্থিত ছিলেন পুরো বিশ্বের অন্তত ২০ জন সরকার ও রাষ্ট্রপ্রধান। এ সময় শেখ হাসিনা বলেন, বৈশ্বিক শান্তি বজায় রাখতে একটি কার্যকর প্ল্যাটফর্মের নাম ইউনেস্কো। The pandemic has severely disrupted our education system. For recovery, we need a global plan to prioritize learning by investing in digital tools and services, access to internet, digital contents, and especially building of teachers. কোভিড পরবর্তী সময়ে শিক্ষা, ভ্যাকসিন প্রাপ্তি সহ মানবতার কল্যাণে তিনি বিশ্ব নেতৃবৃন্দকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। Let us seize the moment to forge strong partnership for common good of our global humanity. এর আগে শুক্রবার সকালে ফ্রান্সের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা প্যারিস পিস ফোরাম বা পিপিএফ স্বল্প আয়ের উন্নয়ন সহযোগিতার প্ল্যাটফর্ম সাউথ সাউথ কোঅপারেশনের এই বৈঠকে যোগ দেন সরকার প্রধান। প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন উৎপাদনের প্রযুক্তি পেলে বাংলাদেশের মতো দেশগুলোও মহামারী নিরাময়ে অবদান রাখতে পারে। The huge gap in access to vaccines and treatments is only too telling. A number of developing countries like Bangladesh have the capacity to ensure vaccine equity and quality. We need support with technical know-how or TRIPS waiver to go into large-scale vaccine production for sharing vaccines with the rest of the world. বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জের প্রযুক্তিগত সমাধানের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে বাংলাদেশে একটি নলেজ সেন্টার স্থাপনে বিশ্ব সম্প্রদায়ের সমর্থনও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ। দেবাশিস, এই সফরে কিন্তু প্রধানমন্ত্রীর শক্তিশালী উপস্থিতি এবং নানা বক্তব্য ইতিমধ্যে বিশ্ব দরবারে সমাদৃত হয়েছে। তো এই যে তিনি সফরটি করে আসলেন, এর ভবিষ্যৎ কূটনৈতিক তাৎপর্য আসলে আপনার কাছে কি মনে হয়? জাফর, যদি খুবই সংক্ষেপে বলতে হয় তাহলে বলা চলে যে কোভিডের মধ্যে যে আসলে একটা অচলাবস্থা ছিল কূটনৈতিক তৎপরতার, সেটি কিন্তু প্রধানমন্ত্রীর এই সফরের মধ্যে দিয়ে সেই গতিশীলতাটা আবারও এলো এবং এই সফরের কূটনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সব দিক থেকেই কিন্তু তাৎপর্য রয়েছে এবং বিশেষ করে ভ্যাকসিন প্রাপ্তি এবং ভ্যাকসিনেশনের যে অগ্রগতি, সেটি নিয়েও কিন্তু প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি বক্তব্য এবং বেশ কয়েকটি গাইডলাইন বিশ্বনেতারা আমলে নিয়েছেন এবং আশা করি আগামী দিনে ভ্যাকসিন প্রাপ্তি সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে ফর্মুলা উন্মুক্ত করে দেওয়ার কথা বলেছেন, সক্ষম দেশগুলো যেন বানাতে পারে সেটা। যে অনেক ধন্যবাদ দেবাশিস আপনাকে। প্রধানমন্ত্রী যে ইউরোপ সফর, সে বিষয়ে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার দেবাশিস রায়, জানাচ্ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী 30শে অক্টোবর থেকে আজ পর্যন্ত যেই ইউরোপ সফর করছেন সে বিষয়ে বিস্তারিত। চতুর্থ শিল্প বিপ্লবের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা আছে আমাদের। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি লেখেন, উদ্ভাবনের পথে একযোগে কাজ করতে হবে, তাহলেই আমরা এগিয়ে যাব। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার, বিদ্যুতের ব্যবহার এবং ট্রানজিস্টর আবিষ্কার ব্যাপক শিল্পায়ন সৃষ্টির মাধ্যমে মানব সভ্যতার গতিপথ বদলে দিয়েছিল। জয় লিখেছেন, দেশে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য আমরা বিশ্বমানের 39টি হাইটেক পার্ক নির্মাণ করেছি। এসব পার্কে বিনিয়োগ কর অব্যাহতি, বিদেশিদের জন্য শতভাগ মালিকানার নিশ্চয়তা, আয়কর অব্যাহতি সহ নানা সুযোগ আছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনেক ধরনের সুবিধা দেওয়া হয়েছে। 2025 সালের মধ্যে দেশে $5 বিলিয়ন আইটি পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক সিদ্ধান্তহীনতা ও অস্থিরতায় ভুগছে বিএনপি। দলটি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র রক্ষায় সরকারকে এখনই পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। শনিবার বিকেলে রাজধানীর পুরান ঢাকায় ৩৫ নং ওয়ার্ডে কর্মী সভার আয়োজন করে বিএনপি। সভায় দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার জনগণ থেকে দূরে বলেই দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে। গুম, খুন এবং প্রতিহিংসার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে বর্তমান সরকার। এমন অভিযোগ তুলে পদত্যাগ দাবি করেন ক্ষমতাসীনদের। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন আবারও। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, এইভাবে বিরোধী দলকে দমন করে, বিএনপিকে দমন করে, অফিস বন্ধ করে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। মানুষের ট্যাক্স থেকে কিন্তু এই সরকার চলে। তাই আজকে খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনাদের এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে পদত্যাগ করেন, সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। তা নাহলে এই দেশের জনগণ আপনাদেরকে ছেটিয়ে বিদায় করবে, পালাবার পথ খুঁজে পাবেন না। এদিকে সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ বাসায় নিয়মিত ব্রিফিংয়ে বলেন, প্রতিহিংসা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের উপর ভর করেই বিএনপি আগামীতে ক্ষমতায় যেতে চায়। আর ক্ষমতার লোভে দলটি চরম সিদ্ধান্তহীনতা ও অস্থিরতায় ভুগছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। অশান্তির আগুন দেশে নয়, এ আগুন জ্বলছে বিএনপির আপন ঘরে। এ আগুন ক্ষমতা ফিরে পাওয়ার আগুন। এ আগুন আন্দোলন, নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জীবিত হতাশার আগুন। দেশের মানুষের চোখের ভাষা যারা বোঝে না, মনের ভাষা যারা বুঝতে পারে না, ক্ষমতাকে যারা ভোগের বিলাসিতার বাহন মনে করে, তাদের বুকেই জ্বলে অশান্তির আগুন। তিনি আরো বলেন, জনগণ বিএনপির অপরাজনীতি সম্পর্কে সচেতন, তাই দলটি পদে পদে ব্যর্থ হচ্ছে। দেশে ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। বাড়ি ফেরার মাত্র 6 দিন পর আবারও হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া সহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। মেডিকেল বোর্ডের পরামর্শে সন্ধ্যায় তাকে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি করা হয়। গুলশান 2-এর 79 নম্বর রোডের বাসভবন ফিরোজা, সামনে নেতাকর্মীদের ভিড়। হাসপাতালে যাবেন দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রায় 1 মাস চিকিৎসা শেষে বাড়ি ফেরার মাত্র 6 দিনের মধ্যে আবারও এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি। শনিবার সন্ধ্যা 6টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এই হাসপাতালে আসেন বেগম জিয়া। এ সময় নেতাকর্মীরা তাকে বহন করা গাড়ি ঘিরে স্লোগান দিতে থাকেন। হাসপাতালে প্রবেশের সময়ও তৈরি হয় বিশৃঙ্খলা। জানা যায়, রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া, নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস সহ নানা সমস্যার পরীক্ষা নিরীক্ষা করতেই বিএনপি নেত্রীকে আনা হয় হাসপাতালে। চিকিৎসক কিংবা নেতারা কিছু না জানালেও চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে ভর্তি করা হয়েছে বেগম জিয়াকে। গত 10 এপ্রিল করোনায় আক্রান্তের পর সংক্রমণ পরবর্তী জটিলতায় সে মাসের 27 তারিখ হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। সেবার 53 দিন ভর্তি ছিলেন তিনি। তারপর আবারও গত 12 অক্টোবর দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হন বিএনপি নেত্রী। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির 2 মামলায় 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাদণ্ড হয় বেগম খালেদা জিয়ার। এরপর 2020 সালের 25শে মার্চ শর্ত সাপেক্ষে 17 বছরের সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয় তাকে। পরে 3 দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয় সাবেক এই প্রধানমন্ত্রীর। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাত পোহালে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার অংশ নিচ্ছে 22 লাখের বেশি শিক্ষার্থী। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে পরীক্ষার খাতা। বসতে হবে নির্দিষ্ট দূরত্বে, মাস্ক পরা সহ মানতে হবে স্বাস্থ্যবিধি। প্রশ্ন ফাঁসের শঙ্কা উড়িয়ে দিয়ে শিক্ষা বোর্ড বলছে, গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। করোনার কারণে যথাসময়ে অনুষ্ঠিত হয়নি 2021 সালের এসএসসি পরীক্ষা। ছিল নানা অনিশ্চয়তা। সব বাধা কাটিয়ে রাত পোহালেই পরীক্ষার হলে বসবে সারা দেশের 22 লাখ এসএসসি পরীক্ষার্থী। সংক্ষিপ্ত সিলেবাসে এবার পরীক্ষার সময় 1 ঘন্টা 30 মিনিট। বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের লিখিত অংশে 8টি প্রশ্নের মধ্যে 2টির উত্তর দিতে হবে, আর এমসিকিউ অংশে 25টির মধ্যে 12টির উত্তর দিতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের লিখিত অংশে 11টির মধ্যে 3টি এবং এমসিকিউ অংশে 30টির মধ্যে 15টির উত্তর দিতে হবে। টিচাররা যথাসম্ভব আমাদেরকে সাহায্য করেছে, আমাদের সিলেবাস শেষ করানোর জন্য, আমাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আমাদের
অভিভাবকরা আমাদের পাশে আছে। আমাদের একটু ভয়ও লাগছে এবং আশা করি পরীক্ষার ফলাফল ভালো হবে। ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে খাতা, বসানো হচ্ছে সিট। কেন্দ্র সচিবরা বলছেন আসন বিন্যাসে নিশ্চিত করা হয়েছে সামাজিক দূরত্ব রক্ষার বিষয়টি। স্বাস্থ্যবিধি মেনে 6 ফিট বেঞ্চের উপরে 2 জন করে বসানোর সিস্টেম করেছি এবং সিস্টেম করার জন্য আমাদের সুবিধা হয়েছে যে রুটিনটা ওইভাবে করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পরে বাচ্চারা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে এবং আমরাও যেন স্বস্তিতে থাকতে পারি। পরীক্ষার শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে শিক্ষা বোর্ড বলছে প্রশ্ন ফাঁসের নামে গুজব ছড়ালে নেওয়া হবে ব্যবস্থা। প্রশ্নপত্র ফাঁস যারা করার চেষ্টা করে, অপচেষ্টা করে, তাদেরকে কিন্তু সেইভাবেই দমন করা হবে। তা সবার সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা আশা করি সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা একটা সুন্দর পরীক্ষা নিতে পারব। কোনো পরীক্ষার্থীর মধ্যে করোনার লক্ষণ দেখা গেলে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার জন্য প্রতি কেন্দ্রে থাকবে আইসোলেশন সেন্টার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণের 72 ঘন্টা পর মামলা না নেওয়ার পর্যবেক্ষণ বেআইনি ও অসাংবিধানিক। বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাল প্রধান বিচারপতিকে চিঠি দেবেন আইনমন্ত্রী আনিসুল হক। সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রয়াত সিনিয়র আইনজীবী বাসেত মজুমদারের স্মরণ সভায় কথা বলেন আইনমন্ত্রী। 2 দফা পেছানোর পর বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয় রাজধানীর বনানীর আলোচিত রেন্ট্রি হোটেলে ধর্ষণ মামলার। প্রায় 2 ঘন্টা ধরে পড়ে শোনানো রায়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেশ কিছু পর্যবেক্ষণ দেন। তার মধ্যে অন্যতম ছিল 72 ঘন্টা পেরিয়ে গেলে ধর্ষণ মামলা না নেয়ার সুপারিশ। এক্ষেত্রে উচ্চ আদালতের একটি রায়ের নজর তুলে ধরেন বিচারক। তবে আইন অঙ্গনের লোকজন বলছেন 72 ঘন্টা পর দায়ের হওয়া মামলাতেও ধর্ষণের অভিযোগ প্রমাণের অনেক নজির আছে হাইকোর্টে। আদালতের এমন পর্যবেক্ষণ নিয়ে শুরু হয় নানা আলোচনা, প্রতিবাদে হয় বিক্ষোভ। এমন অবস্থায় শনিবার সুপ্রিম কোর্ট চত্বরে আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের স্মরণে এক দোয়া ও আলোচনা অনুষ্ঠানে এমন সুপারিশকে বেআইনি ও অসাংবিধানিক বলেন আইনমন্ত্রী। এটা সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক এবং এই কারণে আমি আগামীকালকে মাননীয় প্রধান বিচারপতির কাছে তাকে যাতে বিচারক হিসাবে তার দায়িত্ব পালন এবং তার ব্যাপারে যেন ব্যবস্থা নেওয়া হয় সেই জন্য একটা চিঠি লিখছি। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম উপস্থিত ছিলেন। আইন অঙ্গনে বাসেত মজুমদারের আদর্শ ও নীতির কথা তুলে ধরেন তারা। তার চরিত্রের এই গুণাবলী যাতে আমরা সবাই গ্রহণ করি, তার গুণাবলী থেকে শিক্ষা গ্রহণ করে আমরাও যাতে আমাদের আইনজীবীদের সাথে জুনিয়রদের সাথে সেই শিক্ষায় যাতে আমরা দীক্ষিত হই। তরুণ আইনজীবীদেরকে তিনি সহযোগিতা করেছেন, আইনজীবী অঙ্গনে টিকে থাকার জন্য, পেশায় টিকে থাকার জন্য তিনি সহযোগিতা করেছেন। তাই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করবেন। আইন এবং বিচারাঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি নিজে একটা ইনস্টিটিউশনে পরিণত হয়েছিলেন। গেল 27 অক্টোবর বার্ধক্যজনিত কারণে মারা যান গরিবের আইনজীবী খ্যাত আব্দুল বাসেত মজুমদার। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। গতকাল সন্ধ্যায় মোংলা বন্দরের 9 নম্বর জেটিতে মালামাল নিয়ে নোঙর করে একটি জাহাজ। 10 থেকে 12 দিনের মধ্যে সেগুলো রাজধানীর দিয়াবাড়িতে মেট্রো রেলের ডিপোতে পাঠানো হবে। মাহমুদ হাসানের পাঠানো তথ্য, মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। দেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম বড় প্রকল্প মেট্রো রেলের মালামালের আরও একটি বড় চালান আসলো দেশে। জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা জাহাজ এমভি ব্রাইট কোরাল 6ষ্ঠ চালান নিয়ে শুক্রবার সন্ধ্যায় মোংলা বন্দরের জেটির 9 নম্বর বয়ায় ভিড়ে। এ চালানে মেট্রো রেলের 4টি কোচ, 2টি ইঞ্জিন সহ 28টি প্যাকেজে মেশিনারি পণ্য রয়েছে। শনিবার এসব মালামাল খালাস শেষ হয়। এ নিয়ে 6টি জাহাজে করে 38টি কোচ ও 10টি ইঞ্জিন সহ অন্যান্য মেশিনারিজ মালামাল মোংলা বন্দর দিয়ে খালাস হলো। এবারের চালানে মোট 4টি কোচ এবং 2টি ইঞ্জিন রয়েছে। মোংলা বন্দরে আসার পর থেকে 4 ঘন্টার ভিতরে আমাদের মাল কমপ্লিট হয়ে গেছে নামানো। পণ্যগুলো নদীপথে নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে তা সংযুক্ত করা হবে নির্মাণাধীন মেট্রো রেল প্রকল্পে। এই মালগুলা বার্জে নামে, বার্জ থেকে উত্তরা দিয়াবাড়ি যাবে। কাস্টম ক্লিয়ার করতে এখানে উইদিন উইক কাস্টম ডিউটি না দিয়ে তো মাল যেতে পারবে না। 1 সপ্তাহের ভিতরে ধরেন আর 12-13 দিনের মধ্যে ঢাকা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। 2022 সালের মধ্যে 24টি বিদেশি বাণিজ্যিক জাহাজে করে মেট্রো রেলের মোট 144টি বগি ও ইঞ্জিন সহ বিভিন্ন প্রকারের যন্ত্রাংশ খালাস হবার কথা রয়েছে মোংলা সমুদ্র বন্দর দিয়ে। সময় সংবাদ,
মোংলা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্যারিসে নাগরিক সংবর্ধনায় বিএনপির জ্বালাও পোড়াওয়ের সমালোচনা প্রধানমন্ত্রীর, বললেন উন্নয়নে বাধা দেয়াই দলটির কাজ, প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান। 6 দিন পর আবারও হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের পরামর্শে রাজধানীর এভার কেয়ারে ভর্তি। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।